হ্যালো স্টুডেন্টস, এই অধ্যায়ে আমরা সমীকরণ নিয়ে কথা বলবো। এই পর্বে আমরা এমন কিছু বেসিক জিনিস শিখবো যেগুলো আমার এই অধ্যায়ের জন্য প্রয়োজন, আর কিছু সমীকরণের সমাধান ও শুদ্ধি পরীক্ষা দেখে নিব। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে মনে রাখবে যে যদি দুইটি একই চিহ্নযুক্ত রাশি গুণ হয় তাহলে প্লাস, আর দুটি ভিন্ন চিহ্নযুক্ত রাশি গুণ হয় তাহলে মাইনাস চিহ্ন পাওয়া যায়। এবার চলো আমরা দুইটি বীজগাণিতিক রাশির গুণ দেখে নিই। ধরো তোমাদেরকে 3 ইন্টু এক্স প্লাস 5 বের করতে বলা হয়েছে। প্রথমে 3 ইন্টু এক্স, এরপর প্লাসের জন্য প্লাস এবং শেষে 3 ইন্টু 5 করতে হবে। তাহলে ফাইনাল আনসার হবে 3x প্লাস 15। এবার ধরো তোমাকে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5 বের করতে বলা হলো। ফার্স্ট স্টেপে ফার্স্ট ব্র্যাকেটের x এর সাথে x মাইনাস 5 এবং 3 এর সাথে x মাইনাস 5 গুণ করি। গুণ দেওয়ার সময় প্রত্যেক জোড়া গুণ দেওয়ার আগে সাইনগুলো খেয়াল করে নিবে। যেমন x আর x গুণ করতে গেলে দুটোই প্লাস এবং প্লাস, তাই গুণ করলে উত্তরটাও পজিটিভ হবে। তাহলে আমরা পাবো x স্কয়ার। এরপর x পজিটিভ আর 5 মাইনাস গুণ করলে আমরা পাই 5x, আর যেহেতু মাইনাস আর প্লাস এর গুণ সাইনটা হবে মাইনাস। এভাবেই বাকিগুলো আমরা সেরে ফেলি। ক্যালকুলেট করলে পাওয়া যায় x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15, যা দুটি রাশির গুণফল। চলো এখন দুইটি ভগ্নাংশের যোগ দেখে নিই। প্রথমেই 2 এবং 4 হর দুটি এভাবে ভেঙে লসাগুর জন্য কমন পার্ট নেই। এরপর সব আনকমন পার্ট নিয়ে ক্যালকুলেট করলে লসাগু পাওয়া যায় 4। তাহলে ভগ্নাংশ দুটির যোগফলের হর হবে 4। এরপর 4/2 করে 2 পাই, যার সাথে লবের 1 গুণ করে 2 বসাই। সিমিলারলি 4/4 করে 1 পাই, যার সাথে লবের 2 গুণ করে বসাই 2। এবার লবের দুটি সংখ্যা যোগ করলে ভগ্নাংশ দুটির যোগফল পাওয়া যায় 4/4, যাদের কাটাকাটি করে পাওয়া যায় 1। ভগ্নাংশে চলক থাকলে কিভাবে যোগ করতে হয় চলো দেখা যাক। যেভাবে ভগ্নাংশের যোগ দেখলে প্রসেসটা এই ক্ষেত্রেও সেম। আগের ভগ্নাংশ দুটির মধ্যে প্রথমটিতে যদি এভাবে x চলক বসানো হয় তাহলে ভগ্নাংশ দুটি হয় এরকম। এবার আগের প্রসেস ইউজ করে হর দুটিকে ভেঙে কমন এবং আনকমন অংশ নিয়ে গুণ করলে লসাগু পাওয়া যায় 4x, যা হবে যোগফলের হর। 4x বাই x করে পাই 4, যার সাথে এই 1 গুণ করে বসাই 4। সিমিলারলি 4x বাই 4 করে পাই x, যার সাথে লবের 2 গুণ করে বসাই 2x। তাহলে 4 প্লাস 2x বাই 4xই ভগ্নাংশ দুটির যোগফল। এবারে চলো এই ভগ্নাংশ দুটির বিয়োগ করা যাক। এখানে হরের লসাগু বের করার সময় হরগুলো এভাবে ভেঙে কমন অংশ এবং আনকমন অংশ নিয়ে গুণ করলে লসাগু পাওয়া যায় 3a, যা বিয়োগ ফলের হর। এবারে 3a বাই a ইকুয়ালস টু 3 এর সাথে 1 গুণ করে 3 বসাই। আবার 3a বাই 3a ইকুয়ালস টু 1 এর সাথে 2 গুণ করে 2 বসাই। তাহলে ভগ্নাংশ দুটির বিয়োগফল 1/3a। চলো এবারে এই দুইটি ভগ্নাংশের যোগফল বের করা যাক। এবারে লসাগু হবে a মাইনাস 3 ইন্টু a প্লাস 6। লসাগুকে a মাইনাস 3 দিয়ে ভাগ করে a প্লাস 6 পাই, যার সাথে 1 গুণ করে a প্লাস 6 বসাই। আবার লসাগুকে a প্লাস 6 দিয়ে ভাগ করে a মাইনাস 3 পাই, যার সাথে 2 গুণ করে 2a মাইনাস 6 বসাই। এবারে কিছু ক্যালকুলেশন করে ভগ্নাংশ দুটির যোগফল পাওয়া যায়। চলো কিছু সমীকরণের সমাধান দেখা যাক। প্রথমেই মনে রাখবে সমীকরণের সমাধান বলতে আমরা সমীকরণের চলকের মান বের করাকে বোঝাই। প্রথমে x প্লাস 5 ইকুয়ালস টু 7 সমীকরণটি নেই, যেখানে 5 কে অন্য পাশে নিলে 5 এর আগের চিহ্ন বদলে যায় এবং x এর মান পাওয়া যায় 2, যা সমীকরণটির সমাধান। এবার যদি x মাইনাস 5 ইকুয়ালস টু 7 সমীকরণটি নিয়ে কাজ করি তাহলে 5 কে অন্য পাশে নিলে চিহ্ন বদলে হয় প্লাস 5, ফলে পাওয়া যায় x ইকুয়ালস টু 12, যা এই সমীকরণটির সমাধান। আবার 5x ইকুয়ালস টু 7 সমীকরণে x এর সহগ 5। যদি সমীকরণটি সমাধান করতে হয় তাহলে x এর সহগকে এভাবে আড়াআড়িভাবে ডান দিকে 7 এর নিচে নিয়ে আসতে হবে। ফলে সমীকরণটির সমাধান হয় x ইকুয়ালস টু 7/5। যদি 5 সহগ না থেকে x/5 থাকতো তাহলে সমীকরণটি দেখতে এরকম হতো। যেহেতু x এর মান বের করতে হবে তাই 5 কে 7 এর সাথে আড়াআড়ি গুণ করে পাওয়া যায় x ইকুয়ালস টু 35, যা সমীকরণটির সমাধান। চ্যাপ্টার 3 তে তোমরা সমীকরণের ব্যালেন্সিং এন্ড সোয়াপিং শিখে এসেছো। সমীকরণের সমাধান বসিয়ে আমরা এভাবে চেক করে দেখতে পারি ডান পক্ষ ও বাম পক্ষ সমান হয়েছে কিনা। তোমরা এক্সাম হলে এই পদ্ধতি ব্যবহার করে উত্তর যাচাই করে নিতে পারো। এটাকে শুদ্ধি পরীক্ষাও বলে।
শুদ্ধি পরীক্ষার জন্য চলো এই সমীকরণটি নেই। যদি x ইকুয়ালস টু 10 বসাই তাহলে সমীকরণের ডান পক্ষ ও বাম পক্ষ সমান হয় না, কিন্তু x ইকুয়ালস টু 15 বসালে সমীকরণের দুই পক্ষ সমান হয়ে যায়। তাই 15 সমীকরণটির সমাধান, 10 নয়। অর্থাৎ চলকের যে মানের জন্য সমীকরণের বাম ও ডান পক্ষ সমান হয় সেই মানই ওই সমীকরণের সমাধান। তাহলে এই পর্বে সমীকরণ সমাধানের কিছু বেসিক জিনিস, সমীকরণের সমাধান ও শুদ্ধি পরীক্ষা শিখে নিলে পরের পর্বে সমীকরণ সমাধানের আরো কিছু টেকনিক দেখব। সেই পর্বে দেখা হবে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা সমীকরণ সমাধানের কিছু বেসিক জিনিস শিখে নিয়েছি আর কিছু সমীকরণের সমাধান ও শুদ্ধি পরীক্ষা সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানবো সমীকরণ সমাধানের আরো কিছু টেকনিক সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে চলো একটি সমীকরণ নেই যার সমাধানের কৌশল দেখব। খেয়াল করে দেখো, প্রতিটি ভগ্নাংশের লবই চলকবিহীন একটি সংখ্যা। আবার সমীকরণের বাম পক্ষে দুইটি রাশি থাকলেও ডান পক্ষে রাশি একটি। সমাধান করার জন্য ফার্স্ট স্টেপে ডান পক্ষের ভগ্নাংশকে দুইটি ভগ্নাংশে ভেঙে লিখতে হবে। মনে রাখবে এই ভগ্নাংশ দুটির হর কিন্তু ভাঙার আগে যে হর ছিল তাই থাকবে, অর্থাৎ 5x + 4, কিন্তু লব হবে ভিন্ন ভিন্ন। এবারে ডান পাশের ভগ্নাংশগুলোর লব বের করি চলো। প্রথম ভগ্নাংশের হরে x এর সহগ 5, যার সাথে বাম পাশের প্রথম ভগ্নাংশের লব 4 এর গুণফল 20। এই 20 কে প্রথম ভগ্নাংশের হরের x এর সহগ 2 দ্বারা ভাগ করে পাই 10। তাহলে প্রথম ভগ্নাংশটির লব হবে 10। আবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তাই 5 কে গুণ করবে এই 9 দিয়ে, যেখানে পাবে 45। এই 45 কে এই 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 15, যা হবে দ্বিতীয় ভগ্নাংশের লব। খেয়াল করে দেখো, এই 15 কিন্তু 25 - 10 করেও পেতে পারো। এক্সাম হলে চাইলে এভাবেও শেষ লবটি বের করে নিতে পারবে। থার্ড স্টেপে পক্ষান্তর করতে হবে, কিন্তু ইচ্ছে মতো পক্ষান্তর করলে চলবে না। এখানেও আছে আরেকটি টেকনিক। তোমরা পক্ষান্তর করার সময় খেয়াল করে দেখবে যে ভগ্নাংশের লব দুটির যোগফল চিহ্ন ছাড়া এক হয় কিনা। বুঝলে না? চলো দেখাই কিভাবে করবে। প্রথমে এভাবে পক্ষান্তর করা যাক, কিন্তু দেখো দুই পাশের লবের যোগফল এক হচ্ছে না, তাহলে এভাবে পক্ষান্তর করা যাবে না। এবার চলো এভাবে পক্ষান্তর করে দেখি। এবারে দেখা যায় ভগ্নাংশগুলোর দুই পক্ষে লবের যোগফলের চিহ্ন ছাড়া মান সেম, তাই এভাবে পক্ষান্তর করা সম্ভব। লাস্ট স্টেপে ক্যালকুলেশন করে সমীকরণের x এর মান নির্ণয় করতে হবে। এবারে দুই পাশে এভাবে লসাগু করে লসাগুকে 2x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 5x + 4, যার সাথে 4 গুণ করলেই লবে পাবে 4 × 5x + 4। এবার লসাগুকে 5x + 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2x + 1। এবার 10 এর সাথে গুণ করে লবে বসাবে এভাবে। সিমিলারলি এবার লসাগুকে 5x + 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3x + 2। এখন 15 এর সাথে গুণ করে লবে বসাবে এভাবে। লাস্টলি লসাগুকে 3x + 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 5x + 4, আর 9 এর সাথে গুণ করে লবে বসাবে এভাবে। এবার গুণ করে পাই এই লাইনটি, আর লবে ক্যালকুলেশন করে পাই এই লাইনটি। দুই পাশেই 6 দিয়ে ভাগ করে এবং 5x + 4 দিয়ে গুণ করে পাই এটি। আড়াআড়ি গুণ করে আরও ক্যালকুলেশন করলে পাবে x = -3/5, যা সমীকরণটির সমাধান। চলো এবার আরেকটি টেকনিক দেখে নেই, যার জন্য এই সমীকরণটি নিয়ে নিই। খেয়াল করে দেখো, এই সমীকরণের বাম দিকের লব দুটি a আর b, এবং ডান দিকে লব হচ্ছে a + b, যা বাম দিকের দুটি লবের যোগফল। এই ধরনের টেকনিকের জন্য সব সময় সমীকরণের এক পাশে এরকম অপর দিকের সব লবের যোগফল থাকবে। ফার্স্ট স্টেপে ডান দিকের ভগ্নাংশটিকে ভেঙে নিতে হবে। ঠিক এভাবে খুব সহজেই সমীকরণের ডান দিক ভেঙে নেওয়া যায়। সেকেন্ড স্টেপে পক্ষান্তর করার সময় একটি টেকনিক ফলো করতে হবে। এভাবে পক্ষান্তর করবে যাতে দুই পাশের প্রতিটি ভগ্নাংশের লবগুলো সেম হয়। মনের খুশি মতো পক্ষান্তর করলে চলবে না কিন্তু। লাস্ট স্টেপে ক্যালকুলেশন করে চলকের মান বের করতে হবে। তার জন্য দুই পাশেই আগের মতো লসাগু করে দুপাশে ক্যালকুলেশন করতে হবে। এবার দুই পাশে a b দিয়ে ভাগ দেই। এখন দুই পাশে x - a - b গুণ করে পাই -1/x - a = 1/x - b। এবার আর গুণন করে ক্যালকুলেশন করে পাওয়া যায় b + a = 2x, যাকে পাশ পরিবর্তন করে এবং সাজিয়ে লিখবে এভাবে। এবার বাম পাশের 2 ডান পাশের a + b এর নিচে নিয়ে আসলেই সমীকরণটির সমাধান পাওয়া যাবে। চলো আরো একটি টেকনিক দেখে নিই, আর তার জন্য এই সমীকরণ নিয়ে নিই। খেয়াল করে দেখো, এই সমীকরণের এই দুইটি হরের যোগফল হলো এই ভগ্নাংশের হর,
আর লবে চলক x আছে। ফার্স্ট স্টেপে তোমাদের কাজ হবে প্রতিটি ভগ্নাংশের লব সেম বানানো। যদি x মাইনাস a থেকে b এবং x মাইনাস b থেকে a বিয়োগ করা হয় তাহলে খুব সহজেই ভগ্নাংশের লব দুইটি সেম হয়ে যায়। সেটা সম্ভব হবে যদি দুইটি ভগ্নাংশ থেকে এভাবে 1 বিয়োগ করো, কারণ আমাদের যা বিয়োগ করা দরকার প্রতিটি ভগ্নাংশের হরেই তা আছে। এখন যেহেতু আমরা সমীকরণে মোট 2 বিয়োগ করেছি, তাই আমাদের ব্যালেন্স করার জন্য 2 যোগ করতে হবে। এবার পরের ভগ্নাংশে 2 যোগ করলে দেখা যায় এখানেও লব একই হয়ে যায়, মানে প্রতিটি লবই এখন x মাইনাস a মাইনাস b। সেকেন্ড স্টেপে কমন নিতে হবে। বাম পক্ষে সবগুলো লব একই বলে বাম পক্ষে a মাইনাস b কমন নেই। লাস্ট স্টেপে ক্যালকুলেশন করলেই সমাধান পাওয়া যাবে। কমন নেওয়ার পর একটি রাশি হবে x মাইনাস a মাইনাস b, আর অন্য রাশিটিতে কোনো চলকই থাকবে না। যেহেতু কোনো চলক নেই, a এবং b ধ্রুবক, তাই রাশিটি ইকুয়ালস টু 0 হতে পারে না। তাই x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0। এখন x কে বাম পাশে রেখে সবকিছু ডান পাশে নিয়ে গেলেই সমাধান পাওয়া যাবে। তাহলে এই পর্বে শিখলে সমীকরণ সমাধানের বিভিন্ন কৌশল সম্পর্কে। পরের পর্বে সমীকরণ তৈরির মাধ্যমে প্রবলেম সলভিং করব, তখন দেখা হবে। ভালো থেকো সবাই। আগের পর্বে তোমরা শিখেছো সমীকরণ সমাধানের বিভিন্ন কৌশল সম্পর্কে। এই পর্বে দেখবে কিভাবে রিয়েল লাইফ প্রবলেম থেকে সমীকরণ তৈরি করতে হয় এবং তা কিভাবে সমাধান করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে এক মুক্তিযোদ্ধার গল্প বলি। 1971 সাল। মুক্তিযোদ্ধা রাশেদ জঙ্গলে বসে অন্য মুক্তিযোদ্ধাদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার তো বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। অন্যদিকে সমস্যা হচ্ছে তার পক্ষে প্রতিদিন খাবার খুঁজতে যাওয়া সম্ভব না, তাই সে প্রতি সপ্তাহে একদিন রাতে পাশের গ্রাম থেকে খাবার খুঁজতে যায় এবং পুরো সপ্তাহের খাবার নিয়ে আসে। সে 10 লিটার পানি ও নিজের ওজনের 4 ভাগের 1 ভাগ ওজনের খাবার নিয়ে চলতে পারে, কিন্তু তার শরীরের যে ওজন, তাকে প্রতি সপ্তাহে 15 কেজি খাবার খেতেই হবে। খাবার, পানি ও রাশেদের ওজন একসাথে 100 কেজি হলে বের করো রাশেদ প্রতি সপ্তাহে পর্যাপ্ত খাবার নিয়ে আসতে পারে কিনা। এখন প্রথমেই চলো ধরে নেই রাশেদের ওজন x কেজি, তাহলে খাবারের ওজন হবে x বাই 4 কেজি। সব মিলিয়ে ওজন 100 কেজি বলে সমীকরণটি হবে এরকম। 10 কে ডান পাশে নিয়ে আসলে পাওয়া যায় 90, বাম পাশে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 5x বাই 4 ইকুয়ালস টু 90। 4 কে আড়াআড়ি গুণ করে আরও কিছু ক্যালকুলেশন করলে পাওয়া যায় x ইকুয়ালস টু 72। তাহলে রাশেদের ওজন 72 কেজি। তাই রাশেদ খাবার নিতে পারে 18 কেজি, যা অবশ্যই 15 কেজির থেকে বেশি। সুতরাং রাশেদ অন্য মুক্তিযোদ্ধারা আসা পর্যন্ত পর্যাপ্ত খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে। 16ই ডিসেম্বর এসে যায়, আর সেভাবে 9 মাস আগে সে যখন নিজের ঘর ছেড়ে দেশ স্বাধীন করার জন্য বের হয়েছিল, তার বাবা আর দাদার জন্য মন খারাপ হয়েছিল। পরের দিন তার বাবা আর দাদা ভাবছিল এইবার কি তারা রাশেদের জন্মদিনের কেক একসাথে কাটতে পারবে। আজ রাশেদ ফিরে এসে দাদা আর বাবার সাথে জন্মদিনের কেক কাটছে। চলো দেখি সে তার কততম জন্মদিনের কেক কাটছে। এখন রাশেদের বাবা রাশেদের চেয়ে 25 বছরের বড়, আর রাশেদের দাদার বয়স রাশেদের 4 গুণ। আবার তাদের বয়সের যোগফল 133 বছর। তাহলে ধরে নেই রাশেদের বয়স x বছর। তাহলে রাশেদের বাবার বয়স হবে x প্লাস 25 বছর, আর দাদার বয়স 4x। তাহলে সমীকরণটি হবে এরকম, কারণ সবার বয়সের যোগফল 133। বাম পাশে ক্যালকুলেশন করলে পাই 6x প্লাস 25 ইকুয়ালস টু 133। 25 কে অন্য পাশে নিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6x ইকুয়ালস টু 108। তাহলে 6 কে আড়াআড়ি ভাবে 108 এর নিচে নিয়ে কাটাকাটি করলে পাই x ইকুয়ালস টু 18। সুতরাং রাশেদের বয়স 18 বছর। তোমরা রাশেদের বাবার বয়স বের করতে চাইলে x এর মান বসিয়ে পাবে 43 বছর। সিমিলারলি রাশেদের দাদার বয়স বের করতে হলে x এর মান বসিয়ে পাবে 72 বছর। তাহলে এভাবে একই পরিবারের 3 প্রজন্মের মানুষের বয়স সহজেই সমীকরণ বানিয়ে বের করা যায়। চলো এবারে বইয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করি। ধরো সাইমারা একদিন লঞ্চে করে গ্রামের বাড়ি যাচ্ছে, আর সাইমা লঞ্চের ডেকে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। সাইমার পরিবারের অন্যরা কেবিনে অন্য যাত্রীদের সাথে বসে আছে। কেবিনে বসা যেহেতু আরাম, তাই কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। সাইমারা যেই লঞ্চে করে যাচ্ছে তার ডেকের ভাড়া 40 টাকা। মোট যাত্রী সংখ্যা 70 জন এবং মোট প্রাপ্ত ভাড়া 5000 টাকা হলে বের করতে হবে কেবিনে কয়জন যাত্রী বসে আছে।
প্রথমেই ধরে নেই ডেকে করে যাচ্ছে এক্স জন যাত্রী, তাহলে কেবিনে যাচ্ছে 70 মাইনাস এক্স জন যাত্রী। আবার প্রশ্ন মতে ডেকের ভাড়া 40 টাকা বলে কেবিনের ভাড়া 40 গুণ 2 সমান 80 টাকা, তাহলে ডেকের মোট ভাড়া হবে 40x এবং কেবিনের মোট ভাড়া হবে 80 ইন্টু 70 মাইনাস এক্স, যাদের যোগফল হচ্ছে 5000 টাকা। সুতরাং সমীকরণটি হবে এরকম। এবার বাম দিকে ক্যালকুলেশন করে পাশ পরিবর্তন করলে পাওয়া যায় মাইনাস 40x ইকুয়ালস টু মাইনাস 600। তারপর মাইনাস 40কে ডান পাশে নিচে নিয়ে কাটাকাটি করলে পাওয়া যায় x ইকুয়ালস টু 15। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 15 জন এবং কেবিনের যাত্রী সংখ্যা বের করার জন্য এখানে x এর মান বসিয়ে পাই 55 জন। তাহলে এই পর্ব থেকে আমরা দেখলাম কিভাবে সমীকরণ তৈরি করতে হয় ও সমাধান করতে হয়। পরের পর্বে আরো প্রবলেম সলভ করা হবে, সেখানে আবার দেখা হবে। আগের পর্বে দেখেছো কিভাবে রিয়েল লাইফ প্রবলেম থেকে সমীকরণ তৈরি করতে হয় এবং তা কিভাবে সমাধান করতে হয়। এই পর্বে তোমরা আরো কিছু রিয়েল লাইফ প্রবলেম থেকে সমীকরণ গঠন করে সমাধান করা শিখবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দ্বীপের গল্প শোনা যাক, যে ছোটবেলা থেকে গিটার কেনার জন্য টাকা জমাচ্ছিল। সে দোকানে যেয়ে দোকানদারকে পয়সা দিয়ে গুনতে বলল এবং তার পছন্দের গিটারটি খুঁজতে শুরু করলো। আসলে দ্বীপ জমিয়েছিল 25 পয়সা ও 50 পয়সার মোট 6000টি কয়েন, যা সব মিলিয়ে ছিল 2600 টাকা, যেটি গিটারটির মোট দাম। এখন আমরা যদি বলে দিতে পারি 25 পয়সা ও 50 পয়সার কয়েন কয়টা আছে, তাহলে দোকানদার সহজেই গুনে দেখতে পারবে টোটাল 2600 টাকা হয় কিনা। চলো সমীকরণ দিয়ে সেটা বের করি। প্রথমেই ধরে নেই 25 পয়সার কয়েন আছে xt, তাহলে 50 পয়সার কয়েন থাকবে 6000 মাইনাস xt, যেহেতু মোট 6000টি কয়েন ছিল। মনে রাখবে পরীক্ষায় মাঝে মাঝে 25 পয়সাকে সিকি এবং 50 পয়সাকে আধুলি বলা হয়। আবার তোমরা জানো যে 100 পয়সায় 1 টাকা হয়, তাই 1 পয়সা সমান হবে 1/100 আর 25 পয়সা সমান হবে 25/100 বা 0.25 টাকা। সিমিলারলি 50 পয়সাকে টাকায় কনভার্ট করলে হবে 0.5 টাকা। সুতরাং একটি 25 পয়সায় 0.25 টাকা হলে xটি 25 পয়সায় হবে 0.25 ইন্টু x টাকা। একইভাবে এখানে 6000 মাইনাস xটি 50 পয়সার কয়েন আছে, তাই মোট হয় 0.5 ইন্টু 6000 মাইনাস x টাকা। যেহেতু টোটাল প্রাইস 2600 টাকা, তাই মোট টাকা যোগ করলেই 2600 পাওয়া যাবে। বাম দিকে ক্যালকুলেশন করে পাওয়া যায় 3000 মাইনাস 0.25x। 3000কে ডান পাশে নিয়ে ক্যালকুলেট করে এবং মাইনাস 0.25কে ডান দিকে নিচে নিয়ে কাটাকাটি করলে পাই x ইকুয়ালস টু 1600। সুতরাং 25 পয়সা আছে 1600টি, x এর মান বসিয়ে পাই 50 পয়সা আছে 4400টি। দোকানদারের টাকা গোনা শেষ হলে দ্বীপ গিটার নিয়ে বের হলো। আজ রাতেই তারা 3 বন্ধু আবার বালিতে ট্যুর দিতে যাবে। রাতে বন্ধুরা মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রথমে ড্রাইভার গাড়ি চালাতে থাকে, কিন্তু রাস্তার মাঝে এক জায়গায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়। চাকা ঠিক করতে তাদের মোট 1 ঘন্টা লেগে যায়। এখন বাকি পথ তাড়াতাড়ি যেতে হবে বলে তারা ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে বলে। চাকা পাংচার হওয়ার আগে ড্রাইভার 70 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাচ্ছিল। চাকা ঠিক করার পরে ড্রাইভার গাড়ি চালিয়েছে 80 কিলোমিটার/আওয়ার বেগে। এয়ারপোর্ট যাওয়ার টোটাল ডিস্টেন্স 380 কিলোমিটার। এটা 6 ঘন্টায় পাড়ি দিতে হলে 80 কিলোমিটার/আওয়ার বেগে কতটুকু পথ পাড়ি দিতে হবে চলো বের করা যাক। প্রথমে মনে রাখবে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। এবারে ধরে নেই 70 কিলোমিটার/আওয়ার বেগে যায় x কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার/আওয়ার বেগে যাবে 380 মাইনাস x কিলোমিটার। সুতরাং 70 কিলোমিটার/আওয়ার বেগে x কিলোমিটার যেতে মোট সময় লাগে x/70 ঘন্টা এবং 80 কিলোমিটার/আওয়ার বেগে 380 মাইনাস x কিলোমিটার যেতে মোট সময় লাগে 380 মাইনাস x/80 ঘন্টা। আর পাংচার ঠিক করতে লেগেছে 1 ঘন্টা। যেহেতু তার কাছে মোট সময় আছে 6 ঘন্টা, তাই সবগুলো সময় যোগ করলে 6 আসবে। 1কে ডান পাশে নিলে পাওয়া যায় 5। বাম পাশে লসাগু করে ক্যালকুলেট করে পাই x প্লাস 2660 বাই 560 ইকুয়ালস টু 5। আর গুণন ডান পাশে নিয়ে ক্যালকুলেট করে পাই x ইকুয়ালস টু 140। তাহলে গাড়িটি 70 কিলোমিটার/আওয়ার বেগে যায় 140 কিলোমিটার। x এর মান এখানে বসিয়ে পাওয়া যায় গাড়িটি 80 কিলোমিটার/আওয়ার বেগে যায় 240 কিলোমিটার। এভাবেই দ্বীপ আর তার বন্ধুরা
এয়ারপোর্টে সময় মতো পৌঁছায় এবং একসাথে ট্যুরের জন্য দেশ ছাড়ে। এবারে আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক করি। চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি গার্লস স্কুলের একটি ক্লাস থেকে। এই স্কুলের একটি ক্লাসে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 2 জন করে বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। তাহলে বের করতে হবে ক্লাসে মোট ছাত্রীর সংখ্যা কত। প্রথমেই ধরে নেই মোট ছাত্রীর সংখ্যা x জন। এখানে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে একজন বসতে জায়গা নেয় বেঞ্চের 1/3, অর্থাৎ 1/3। সুতরাং x জন বসে x/3টি বেঞ্চে, কিন্তু এই ক্ষেত্রে বেঞ্চ খালি থাকে 2টি, তাই বেঞ্চের সংখ্যা দাঁড়ায় x/3 + 2। আবার 2 জন করে বেঞ্চে বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, তাই বেঞ্চে বসে x-6 জন ছাত্রী। সিমিলারলি ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে পাওয়া যায় x-6/2। এটিও বেঞ্চের সংখ্যা। এখন ক্লাসে বেঞ্চের সংখ্যা তো 2 ক্ষেত্রেই সেম, তাই সমীকরণটি হবে এরকম। বাম পাশে লসাগু এবং যোগ করে পাবে x + 6/3। এবারে আর গুণন করে তারপর ক্যালকুলেট করলে পাওয়া যায় 2x + 12 = 3x - 18। এখন গুণ করে পাশ পরিবর্তন করে পাই x = 30। তাহলে ক্লাসে মোট ছাত্রীর সংখ্যা হবে 30 জন। তাহলে আজকে আমরা কিছু রিয়েল লাইফ প্রবলেম থেকে সমীকরণ তৈরি আর সমাধান দেখলাম। পরের পর্বে এরকম আরো সমস্যার সমাধান এবং হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে তোমরা কিছু রিয়েল লাইফ প্রবলেম সমীকরণ গঠন করে সমাধান করা দেখেছো। এই পর্বে সমীকরণ সমাধানের মাধ্যমে আরো কিছু রিয়েল লাইফ প্রবলেম সমাধান করা দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা কি জানো অভেদ কি? শুরুতেই এই সমীকরণটি খেয়াল করি। এখানে a এবং b এর যে মানই বসাও না কেন সমীকরণটি সত্য হয়। যেমন a এর মান 1 এবং b এর মান 2 বসালে যেমন বাম পক্ষ ও ডান পক্ষ সমান পাই, তেমনি a এর মান 2 এবং b এর মান -3 বসালেও বাম পক্ষ ও ডান পক্ষ সমান পাই। অর্থাৎ যে কোনো মান বসালেই বাম পক্ষ ও ডান পক্ষ সমান হচ্ছে, তাই এটি একটি অভেদ। আর যদি কেবল একটি মানের জন্য সমীকরণ সত্যি হয় তবে সেটি অভেদ নয়। যেমন এই সমীকরণটি শুধু x = 5 এর জন্যই সত্য হবে, তাই এটি অভেদ নয়। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় একক ও দশক স্থানীয় অঙ্ক সম্পর্কে জেনেছো। যেমন 12 সংখ্যাটির ক্ষেত্রে একক স্থানীয় মান 2 এবং দশক স্থানীয় মান 1। আবার দেখো 12 কে 10 + 2 ও লেখা সম্ভব, যেখানে 10 কে 1 × 10 এবং 2 কে 2 × 1 লেখা যায়। খেয়াল করে দেখো 1 দশক স্থানীয় অঙ্ক বলে একে 10 দিয়ে এবং 2 একক স্থানীয় অঙ্ক বলে তাকে 1 দিয়ে গুণ করা হয়েছে। এভাবে যদি একক এবং দশক স্থানীয় মান জানা থাকে তাহলে খুব সহজেই সংখ্যাটি খুঁজে বের করতে পারবে। এই প্রবলেমটি সলভ করে চলো কনসেপ্টটি আরো ভালোভাবে বুঝে নেই। প্রথমেই ধরি একক স্থানীয় অঙ্ক x, আর দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 2 গুণ বলে দশক স্থানীয় অঙ্ক হবে 2x। সুতরাং অঙ্ক দুটির যোগফল 3x। তাহলে সংখ্যাটি হবে 21x। এখন 21x কে 7 × 3x লেখা যায়, কিন্তু 3x তো অঙ্ক দুটির যোগফল, তাহলে বলা যায় সংখ্যাটি হচ্ছে অঙ্ক দুটির যোগফলের 7 গুণ। এখন চলো এই প্রবলেমটি সলভ করি। প্রথমেই ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক x, আর দুটি অঙ্কের যোগফল 9 দেওয়া আছে বলে একক স্থানীয় অঙ্ক হবে 9 - x। তাহলে সংখ্যাটি হবে 9x + 9। কিন্তু অঙ্ক দুটি স্থান বিনিময় বা জায়গা পরিবর্তন করলে একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক। সুতরাং স্থান পরিবর্তন করে সংখ্যাটি হবে 90 - 9x। আবার প্রশ্নে বলা আছে এই সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে 45 কম, তাই সমীকরণটি হবে এরকম। এখন সব x গুলোকে বাম পাশে নিয়ে আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে ক্যালকুলেট করি। -18 কে ডান পাশে নিচে নিয়ে ভাগ করে পাই x = 7। সুতরাং একক স্থানীয় অঙ্ক 7 আর দশক স্থানীয় অঙ্ক 2। তাহলে x এর মান বসিয়ে পাই সংখ্যাটি হবে 72। এখন চলো ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার সমাধান করি। ধরো একটি ভগ্নাংশ 1/2 আছে, এর উপরে 1 আছে বলে 1 লব, আর নিচে 2 আছে তাই 2 হর। মনে রাখবে প্রকৃত ভগ্নাংশে লব হরের চেয়ে ছোট হয়, আর লব হরের চেয়ে বড় হলে সেটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 2/3 প্রকৃত ভগ্নাংশ হলেও 3/2 অপ্রকৃত ভগ্নাংশ। এখন চলো এই প্রবলেমটি সলভ করি। প্রকৃত ভগ্নাংশ বলে লব ছোট হবে, তাই ধরি লব x, আর লব ও হরের পার্থক্য 1 বলে হর হবে x + 1। তাহলে ভগ্নাংশটি হবে x/x + 1। লব থেকে 2 বিয়োগ করলে লব x - 2, আর হরের সাথে 2 যোগ করলে হর x + 3 হবে।
প্রশ্নে দেয়া আছে ভগ্নাংশটি 1/6 এর সমান। এখন আর গুণন করে x গুলোকে বাম পাশে নেই, এরপর ক্যালকুলেট করে পাই 5x = 15। তাহলে x সমান 3 পাওয়া যায়। সুতরাং x এর মান বসিয়ে ভগ্নাংশ 3/4 পাওয়া যাবে। চলো এই প্রবলেমটি সলভ করি এখন। প্রথমে ধরি প্রকৃত ভগ্নাংশের লব x, তাহলে হর হবে x + 4। সুতরাং ভগ্নাংশটি হবে x/x + 4। এখন ভগ্নাংশটি বর্গ করি। বর্গ করার পর লব হয় x² আর হর পাওয়া যায় x² + 8x + 16। কিন্তু হর লবের চেয়ে 40 বেশি বলে সমীকরণটি দাঁড়ায় এরকম। দুই পাশ থেকে x² বাদ দিয়ে ক্যালকুলেট করে পাই 8x = 24, যেখান থেকে পাই x = 3। তাহলে মান বসিয়ে 3/7 ভগ্নাংশটি পাওয়া যায়। এখন চলো বাস্তব জীবন সম্পর্কিত এই প্রবলেমটি সলভ করি। লুনা আক্তার 56,000 টাকা বিনিয়োগ করেছেন। ধরি সেখান থেকে x পরিমাণ টাকা 12% বার্ষিক মুনাফায় এবং বাকি টাকা অর্থাৎ 56,000 - x টাকা 10% বার্ষিক মুনাফায় বিনিয়োগ করেছেন। এখানে বার্ষিক মুনাফা বলতে বোঝায় 1 বছর পর মুনাফা পাওয়া যাবে। এখন 12% মুনাফায় x টাকায় পাওয়া যাবে 12x/100 টাকা, আর 10% মুনাফায় 56,000 - x টাকায় পাওয়া যাবে 10 × 56,000 - x/100 টাকা। প্রশ্নে দেওয়া মোট বার্ষিক মুনাফার মান 6,400 টাকা বলে সমীকরণটি হবে এরকম। বাম দিকে ক্যালকুলেশন করি এবং 100 কে আড়াআড়ি গুণ করি। বাম দিকে 2x রেখে বাকি অংশ অন্য পাশে নিয়ে পাই 2x = 80,000, যেখান থেকে পাই x এর মান 40,000। অর্থাৎ লুনা আক্তার 40,000 টাকা বার্ষিক 12% মুনাফায় বিনিয়োগ করেন, আর x এর মান বসিয়ে পাই 16,000 টাকা, যা তিনি বিনিয়োগ করেন বার্ষিক 10% মুনাফায়। তাহলে আজকের পর্বে দেখলে অভেদ কি, সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ও একটি বাস্তব জীবনের সমস্যা সমীকরণের মাধ্যমে সমাধান করলে। পরের পর্বে দ্বিঘাত। তোমরা গত পর্বে আমরা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ গঠন ও সমাধান দেখেছি। এই পর্বে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন ও সমাধান দেখব। চলো প্রথমে দ্বিঘাত সমীকরণ চিনে নেই। x + 5 = 12 একটি সমীকরণ যেখানে x চলক। এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, তাই এর পাওয়ার 1। যেহেতু x এর পাওয়ার 1, তাই এই ধরনের সমীকরণকে একঘাত বিশিষ্ট সমীকরণ বলে। কিন্তু এই সমীকরণে x এর পাওয়ার 2, তাই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। অনেক সময় সমীকরণে x এর ঘাত দুটি থাকতে পারে, যেমন এই সমীকরণে x এর ঘাত একবার 2 আর একবার 1 আছে। এই ধরনের সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার হিসেবে সমীকরণের নামকরণ করা হয়। যেমন এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাই এই সমীকরণটিও একটি দ্বিঘাত সমীকরণ হবে। চলো কিছু রিয়েল লাইফ প্রবলেম থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করা যাক। ধরো জনাব রাশেদ একজন কৃষক। ফসল রক্ষার জন্য তাকে জমিতে কাঁটাতারের বেড়া দিতে হয়। তার জমিটি আয়তাকার আর এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার। তোমাদের বের করতে হবে তাকে কি পরিমাণ জমিতে কাঁটাতারের বেড়া দিতে হবে। প্রথমেই ধরে নিই জমির প্রস্থ x মিটার। যেহেতু জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই জমির দৈর্ঘ্য হবে 3x মিটার। আবার আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই সমীকরণটি হবে 3x × x = 48। এখন x আর x কে গুণ করে পাই x² এবং 3 কে 48 এর নিচে এনে কাটাকাটি করে পাই x² = 16। দুই পাশে বর্গমূল করলে পাওয়া যায় x = ±4। কিন্তু কোনো কিছুর দৈর্ঘ্য বা প্রস্থ নেগেটিভ হতে পারে না, তাই x = -4 নেওয়া যাবে না। তাহলে জমিটির প্রস্থ হবে 4 মিটার। সুতরাং জমির দৈর্ঘ্য 3 × 4 = 12 মিটার। এবারে বেড়া লাগানোর জন্য জমির চারিদিকের দৈর্ঘ্য বের করে পাই 4 + 4 + 12 + 12 = 32 মিটার। একে জমির পরিসীমা বলা হয়। অর্থাৎ রাশেদকে জমির চারিদিকে 32 মিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া লাগাতে হবে। এখন যদি বলা হয় যে এই জমিটির প্রস্থ 2 মিটার বাড়ালে এবং দৈর্ঘ্য 4 মিটার কমালেও জমিটির ক্ষেত্রফল সেম থাকে, তাহলে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? চলো বের করা যাক। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ থেকে কত বড় বলা নেই, তাই একমাত্র হিন্ট ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য ও প্রস্থ ধরে নিতে হবে। প্রথমেই ধরি দৈর্ঘ্য x মিটার। যেহেতু জমির ক্ষেত্রফল আমাদের জানা, তাই ক্ষেত্রফলের সূত্রে মান বসিয়ে প্রস্থ বের করলে পাবে 48/x। দৈর্ঘ্য 4 মিটার কমালে দৈর্ঘ্য হয় x - 4, আর প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হয় 48/x + 2। তাহলে এক্ষেত্রে এদের গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে এরকম। আর ক্ষেত্রফল একই থাকে বলে এটা সমান হবে 48। এখানে লসাগু করে পাই 48 + 2x/x। এবারে লবে গুণ করলে পাই 48x + 2x² - 192
মাইনাস 8x। এখন সাজিয়ে লিখে 48x মাইনাস 8x করে পাই এরকম। তারপর বাম দিকে আড়াআড়ি x ইন্টু 48 করলে পাই 48x, যাকে বাম দিকে আনলে হবে মাইনাস 48x। এখন 40x মাইনাস 48x করে পাওয়া যায় মাইনাস 8x। এরপর 2 কমন নিয়ে দুই পাশে 2 দিয়ে ভাগ করে পাই x স্কোয়ার্ড মাইনাস 4x মাইনাস 96 ইকুয়ালস টু 0। মিডল টার্ম ফ্যাক্টর মেথড ব্যবহার করলে পাওয়া যায় x মাইনাস 12 ইন্টু x প্লাস 8। যেহেতু রাশি দুটির গুণফল শূন্য, তাই দুটি রাশি আলাদা আলাদাভাবে শূন্য হয়। ফলে পাওয়া যায় x ইকুয়ালস টু 12 এবং x ইকুয়ালস টু মাইনাস 8। কিন্তু কোনো কিছুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই x ইকুয়ালস টু মাইনাস 8 নেওয়া যাবে না। সুতরাং জমির দৈর্ঘ্য 12 মিটার। x এর মান বসালে পাওয়া যায় জমির প্রস্থ 4 মিটার। এবার চলো আরো একটি গাণিতিক সমস্যা দেখা যাক। ধরো তুমি 210 টাকা দিয়ে কিছু কলম কিনলে, কিন্তু ওই দামেই একটি কলম বেশি পেতে যদি গড়ে কলমের দাম 1 টাকা করে কম পড়তো। চলো দেখি তুমি কতগুলো কলম কিনেছিলে। তোমরা তো জানোই সংখ্যার গড় বের করার জন্য সংখ্যাগুলোর যোগফলকে মোট কয়টি সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলেই হয়। গড় সম্পর্কে তোমরা 17.4 এর বিস্তারিত জানতে পারবে। প্রথমেই ধরে নেই তুমি কিনেছিলে টি কলম। তাহলে মোট দাম 210 টাকা বলে প্রতিটি কলমের গড় মূল্য হবে 210 বাই x। একটি কলম বেশি পেলে কলমের সংখ্যা হবে x প্লাস 1। সেক্ষেত্রে কলমের গড় মূল্য হবে 210 বাই x প্লাস 1। যেহেতু গড়ে দাম 1 টাকা কম পড়তো, তাই আগের গড় দাম থেকে 1 বিয়োগ করলে বর্তমান গড় দাম পাওয়া যাবে। ডান দিকে লসাগু করে পাই 210 মাইনাস x বাই x। এখন আর গুণন করে পাই 210x equals to 210x plus 210 minus x squared minus x. Then দুই পাশ থেকে 210x বাদ দিয়ে এবং পাশ পরিবর্তন করে পাই এটা। বাম দিকে মিডল টার্ম ফ্যাক্টর মেথড ব্যবহার করলে পাওয়া যায় x plus 15 into x minus 14। যেহেতু দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটি রাশি আলাদা আলাদাভাবে শূন্য হয়, তাই লেখা যায় x equals to minus 15 এবং x equals to 14। কিন্তু কলমের সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাই x equals to 14। তার মানে কলমের সংখ্যা 14টি। তাহলে এই পর্বে তোমরা দেখলে কিভাবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন ও সমাধান করা যায়। পরের চ্যাপ্টারে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।